পড়ছি অনীশ দেবের লেখা গোয়েন্দা গল্প চুনি হীরা, আজকে ৪র্থ পর্ব। মিস্টার শিকদার, আপনি হয়তো আমার গল্পের অনেকটাই জানেন। চুনিলাল বলতে শুরু করল। আমি হীরাকে তখনও খুঁজে চলেছি, নাক টানছি বাতাসে। যদি খুঁজে পাই পারফিউম, পাউডার কিংবা শ্যাম্পুর গন্ধ। আমি লোকটা খুব সুবিধের নই। ধোয়া ছাড়তে ছাড়তে চুনিলাল বলল, তবে আপনার মতো অতটা এলেমদার নয়। হীরাকে আমি ভালোবাসি, অনেক দিন ধরেই ভালোবাসি। তাই শেষ পর্যন্ত গতকাল ওকে নিয়ে বেরিয়ে পড়েছি মিত্রভিলা থেকে। বিশ্বাস করুন, এছাড়া কোনো উপায় ছিল না। শরদিন্দু মিত্রকে আপনি কতটা চেনেন জানি না, কিন্তু আমি চিনি। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো চুনি। সিগারেটটা টেবিলের অ্যাশট্রেতে গুজে দিয়ে শার্টের পকেট থেকে চশমা বের করে নাকের ওপরে বসালো। হাত দিয়ে মাথার চুল ঠিক করলো। ওর চেহারাটা এবার নজর মোহাম্মদের দেওয়া ফটোগ্রাফের মতো হয়ে গেল। বলুন, আমি শুনছি। কান দিয়ে গেলাসে চুমুক দিচ্ছি না। চুনিলাল হাসল, দুঃখের হাসি। বলল, মিত্র সাহেব তো কান দিয়ে দেখেন রাজাদের মতো। তাই আমার সঙ্গে হীরার প্রেম মেনে নিতে পারেননি। ওর কানে কেউ খবর পৌঁছে দিয়েছে আমি নাকি খুব বাজে টাইপের লোক, মাতাল, অপদার্থ। দীর্ঘশ্বাস ফেলল চুনি। ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে বার দুয়েক তাকিয়ে পায়চারি করতে করতে বলল, সে যাই হোক, হীরাকে নিয়ে আমি পালিয়ে এসেছি, বিয়েও করে ফেলেছি। ও এখন আমার। ওকে বাঁচানো আমার কর্তব্য। যদি আপনি ওকে ফিরিয়ে নিয়ে যেতে চান তাহলে আমাকেও সঙ্গে নিতে হবে মিস্টার শিকদার। আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারবো না। আমার ঠোঁটে বোধহয় সামান্য বাঁকা হাসি ফুটে উঠেছিল। সেটা লক্ষ্য করে চুনি বলল, জানি আমার বয়সটার কথা ভেবে আপনার হাসি পাচ্ছে, কিন্তু আপনার জানা উচিত ভালোবাসার সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই। আমি কি একটা কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু বলা হয়ে উঠল না আর, কারণ বাথরুমের ভেজানো দরজাটা খুলে গেল। প্রথমেই একটা বিলেতি সুগন্ধি আমার নাকে এসে ঝাপটা মারল, আর তারপরেই হীরার সৌন্দর্য ধাক্কা মারল রীতিমতো। এরকম এক সুন্দরীকে দেখার জন্যে 7 জন্ম সাগর তীরে বসে অপেক্ষা করা যায়। নজর মোহাম্মদের দেওয়া ছবিটা যেন লজ্জায় নতজানু হয়ে গেল আমার চোখের সামনে। যেন বলতে লাগলো, আমি তো কেবলই ছবি, তুমি তো জীবন। চুনিলাল ইশারায় আমাকে দেখিয়ে বলল, হীরা, ইনি অমিতাভ শিকদার, এর কথাই তোমাকে বলেছিলাম। আমার হাতের গ্লাস থেমে গিয়েছিল শূন্যে। এবার সচেতন হয়ে গ্লাস নামিয়ে রাখলাম টেবিলের ওপরে। দেখতে লাগলাম হীরাকে। পরনে বেগুনি সাদা নকশা কাটা সালোয়ার কামিজ, মাথায় সাদা তোয়ালে জড়ানো, নাকে নাকছাবি ঝুলছে। সেই সঙ্গে গভীর 2 চোখে অনুসন্ধানী দৃষ্টি। সিঁথিতে সিঁদুর নেই, হয়তো কাগজের বিয়ে হয়ে গেছে। জোর হাতে নমস্কার করে ঘাড় কাত করে দেখল আমাকে। বুকের ভেতরে একটা তরুণ বুলবুলি উড়ে গেল আমার। সুদীর্ঘ 1 যুগ ধরে মরে হিম হয়ে যাওয়া পাখিটা কি করে আচমকা বেঁচে উঠল কে জানে। 1 মিনিটের মধ্যে চুলের পরিচর্যা সেরে আমাদের কাছে এসে দাঁড়ালো হীরা। চুনি ওকে সোফায় বসতে বলল, তারপর আমাকে লক্ষ্য করে বলল, ওর কাছে লুকানোর কিচ্ছু নেই, ওর সামনেই সব বলছি। আগেই আপনাকে বলেছি আমি লোক খুব সুবিধের নই, ঢিল ছুঁড়লে তার বদলে পাটকেল মারতে জানি। তাই হীরাকে নিয়ে মিত্রভিলা ছাড়ার আগে আমি আগে থেকেই লোকজন ঠিক করে রেখেছিলাম। তাছাড়া মিত্র সাহেবের অনেক গোপন খবরও আমার কানে আসে। সেরকম লোক আছে যাকে বলে বাঘের ঘরে ঘোগের বাসা। মিস্টার শিকদার, আপনার খবরটাও লোক মারফতই পেয়েছি, আর তখনই একটু ভয় পেলাম, কারণ আপনার সম্পর্কে কিছু কিছু আমি জানি। হীরার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ও অবশ্য কিছু জানে না।
আমার সামনে বসে থাকা মেয়েটা অদ্ভুত মিষ্টি গলায় বলে উঠল, কেন, আপনি কি ডেঞ্জারাস লোক? প্রশ্নটা আমাকেই করা হয়েছে। বোধহয় জীবনে এই প্রথম আমার জিভ আড়ষ্ট হলো। নজর হয়ে গেল বিব্রত। কোনো রকমে বললাম, এসব বাজে কথায় কান দিতে নেই। চুনি বলল, আমার কিছু চেলাচামুন্ডা আছে, তাদের নিয়ে শরদিন্দু মিত্রকে আমি এতদিন কম সাহায্য করিনি। এখন সাহায্যের দরকার হলো আমারই। রমেন হালদারের সঙ্গে আমার চেহারা কিছুটা মেলে, ও লম্বা চওড়ায় আমারই মতো, তাই ওকে আমার মতো করে সাজিয়ে তুলে দিলাম 203 নম্বর ঘরে। সঙ্গে সুরিন্দার, বন্দুকবাজ সুরিন্দার। আমি জানতাম কেউ না কেউ আসবে আমাকে খতম করতে। এসেছিল জনার্দন সামন্ত। ওকে রেস্তোরাঁয় দেখা মাত্রই আমি চিনতে পেরেছি। তাছাড়া মাইকেল ডিসুজা ব্লু গার্ডেনে গান গায়। আমি বাধা দিয়ে বললাম, ছড়া কেটে পায়ে সুখ, দাড়ি গোফ এক মুখ। চুনি হাসল, বলল, পরিচয় হয়েছে তাহলে। ওই মাইকেল হলো সুরিন্দারের পুরনো চেনা লোক। মাইকেলের কাছ থেকেও সুরিন্দার জানতে পারে জনার্দন সামন্ত আমার খোঁজ খবর করছে। তখনও জনার্দনকে খতম করার ব্যবস্থা নেয়। লাল মারুতির লালুর নাম তাহলে জনার্দন সামন্ত? জনার্দন হলো শরদিন্দু মিত্রের পুরনো ভাড়াটে গুন্ডা। অনেকবার ওর নাম শুনেছি। যাই হোক, তারপর আমরা আপনার খবর পাই যে আপনি রিভারভিউতে এসে উঠেছেন। এরপর তো সবই জানেন। আমি গ্লাসের তরলটুকু এক ঢোকে গলায় ঢেলে দিলাম। বললাম, চুনিবাবু, আমরা রীতিমতো ভাগ্যবান যে এই পর্যন্ত মাত্র একটাই লাশ পড়েছে। শুধু জনার্দন সামন্ত খরচ হয়েছে, আর সুরিন্দার খরচ হয়েছে আধা আধি। এ ব্যাপারে আর বডি পড়ুক তা আমি চাই না। আপনি টেলিফোন করে মিত্র সাহেবের সঙ্গে মিটমাট করে নিন, তাহলে আমিও একটা অস্বস্তির হাত থেকে বেঁচে যাই। তখন আমি অন্য ক্লায়েন্ট খুঁজব। অনেকক্ষণ চুপ করে বসেছিল। এইবার কথা বলল হীরা। মিস্টার শিকদার, আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও কিছুতেই আমার কথা শুনছে না। আমি বলেছি বাপি আমাদের ভালো চায়, আমরা ফিরে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সে কথা কে শোনে? চুনি অধৈর্যভাবে একটা শব্দ করল। আমি বললাম, কথাটা বোধহয় ঠিক চুনিবাবু, কারণ আবার বলছি, আমি নিজের কানে শুনেছি মিত্র সাহেব আপনাদের আশীর্বাদ করার জন্য অপেক্ষা করছেন। উনি টেলিফোনে কাকে যেন বলছিলেন। চুনিলালের চোখ কপালে উঠল, ভুরুর ওপরে ভাঁজ পড়ল। বলল, সত্যি? আসলে আমি একটা এমন ব্যাপার জেনেছি যেটা কাউকে বলতে পারছি না। কি ব্যাপার? হীরা আকুল হয়ে জানতে চাইল। সুন্দর চোখে তাকালো স্বামীর দিকে। তোমাকেও বলা যাবে না, গম্ভীরভাবে জবাব দিল চুনি। তারপর বউকে সাফাই দেবার সুরে বলল, কিছু মনে করো না, সময় হলেই সব বলবো। এবারে লাখ টাকার প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিল চুনিলাল। মিস্টার শিকদার, এখন সব কিছুই আপনার হাতে। বলুন, এখন কি করবেন? আমার মনে এক অদ্ভুত তোলপাড় চলছিল। কি করব এখন আমি? এমন সময় দরজায় নক করল কেউ। তারপর কলিং বেল টিপল। তড়াক করে উঠে দাঁড়ালো চুনিলাল। বলল, কে এলো? এখন তো কারো আসার কথা নয়। আমি শর্টগানটা ঝটিতি করে বের করে নিলাম। দৌড়ে গিয়ে দরজার পাশে পজিশন নিলাম। চুনিলালও পকেটে হাত ঢোকালো। হীরাকে ইশারা করলো বাথরুমে গিয়ে ঢুকতে। তারপর এগিয়ে গেল দরজার কাছে। চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে? কি চাই? দরজার ওপিঠ থেকে উত্তর এলো, আমি খুদে। আমার মাথার ভেতরে যুক্তিবুদ্ধির একটা ঘুড়ি লাট খেতে শুরু করলো। খুদে? এখানে? চুনিলাল হাসল, আমার দিকে ফিরে বলল, বলেছিলাম না, বাঘের ঘরে ঘোগের বাসা।
খুদেই আমাকে সব খবর দেয়। ও মিত্র সাহেবের লোক। আমি ঘাড় নেড়ে বললাম, জানি। দরজা খুলে দিল চুনি এবং খুদে ঢুকে পড়ল ঘরে। চাপা গলায় বলল, খবর আছে চুনিবাবু। বলেই আমার দিকে তাকালো। ওর চোখের নজর দেখেই বোঝা গেল সকালের থাপ্পড়টাও ভোলেনি। না ভোলাটাই স্বাভাবিক, আমার শিক্ষা কেউ সহজে ভোলে না। শটগানটা আমি লুকিয়ে ফেললাম। আবার লক্ষ্য করলাম খুদের চোখ ঘরটাকে জরিপ করছে, বোধহয় হীরাকে খুঁজছে। নজর মোহাম্মদের কাছ থেকে হীরা ও চুনির গল্প শোনার সময় আমার কেমন যেন খটকা লেগেছিল। এখন চুনিলালের কথা শুনে আর খুদেকে এখানে দেখে সেই খটকাটা আরও জোরদার হলো। খুদে ঘরের ভেতরে ঢুকে পড়েছিল। ওকে বসতে বলে চুনি আমার কাছে সরে এলো। বলল চাপা গলায়, মিস্টার শিকদার, এখন আপনি ভরসা। আমি জানি মিত্র সাহেব এখন আমার উপরে যেভাবে খুশি, যেমন খুশি আক্রমণ চালাবেন। হীরার জন্যে উনি ভাববেন, আমার জন্যে না। আপনি একটু পরে আবার আসবেন, কথা আছে। আমি বললাম, আপনি কথা বলে নিন। আমি 207 নম্বরে আমার ঘরে আছি। কথা শেষ হয়ে গেলেই আমাকে একটা ফোন করে দেবেন। একরাশ দুশ্চিন্তা নিয়ে নিজের ঘরে ফিরে এলাম। হীরার কথাটা কানে ভাসছিল। কেন, আপনি কি ডেঞ্জারাস লোক? এ প্রশ্নের উত্তর আমি নিজেই জানি না। টেলিফোন এলো মিনিট 20 পরেই এবং ফোনটা করলো হীরা। চ্যানেল মিউজিক চালিয়ে বিছানায় শুয়ে আয়েশ করছিলাম। টেলিফোন ধরার পরেই হাত পা কাঁপতে লাগলো অদ্ভুতভাবে, কারণ হীরা কথা বলছে অস্বাভাবিক সুরে। একটা ভেজা চড়ুই শীতের রাতে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। শিগগির আসুন, শিগগির আসুন প্লিজ। এই কণ্ঠস্বর যখন ডাকে তখন হিমালয় থেকে কোনো হঠযোগীও ছুটে আসে। সুতরাং আমিও যে হঠকারী হয়ে ছুটে যাব সে আর বেশি কি। চোখের পলকে তৈরি হয়ে 218 নম্বরের দরজায় পৌঁছে দেখি দরজা বন্ধ। কলিং বেল টেপা মাত্রই দরজা খুলে দিল হীরা। ওর কান্না ভেজা ভয়ার্ত মুখ আমাকে বিপন্ন করে তুলল। ভয় পাওয়া মুখও এত মিষ্টি। ঘরে ঢুকেই পায়ের ধাক্কায় দরজা বন্ধ করে দিলাম। আর একই সঙ্গে চোখে পড়ল ঘরের বাঁ দিকের কোণে চুনি আর খুদে ঘোড়া ঘোড়া খেলছে। চুনি হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে কার্পেটের ওপরে, আর ওর পিঠের দুদিকে পা রেখে ঘোড়ার চড়ার ভঙ্গিতে দাঁড়িয়ে খুদে। খুদের 2 হাতে নীল রঙের নাইলনের দড়ি। দড়ির লাগামটা চুনিলালের গলায় লাগিয়ে খুদে টানছে। চুনির চোখ মুখ টকটকে লাল, মুখ দিয়ে একটা অস্পষ্ট গো গো শব্দ বেরোচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে হাতে আর সময় নেই। ওর অবস্থাতেও খুদে আমার দিকে তাকিয়ে হাসল, কিন্তু ওর দড়ির টান এতটুকুও শিথিল হলো না। লক্ষ্য করলাম হীরার কপালের একটা পাশ ফুলে উঠেছে, সেখানে রক্তের দাগও রয়েছে। ও আমার দিকে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। কোনো রকমে বলল, ওকে বাঁচান প্লিজ। আমার মাথার মধ্যে অঙ্ক কষার কাজ চলছিল। খুদের ভূমিকাটা আমার মাথার মধ্যে ঠিক পরিষ্কার হচ্ছিল না। ও কার হয়ে কাজ করছে? ওর একটু আগের বেপরোয়া হাসি বলে দিচ্ছে আমরা একই লোকের হয়ে কাজ করছি। সে লোকটির নাম শরদিন্দু মিত্র। কিন্তু মিত্র সাহেবের কথার সঙ্গে যে এই মুহূর্তের গল্পটা মিলছে না। চুনিকে যদি খতম করারই দরকার ছিল তাহলে আমাকে ডাকা হয়েছে কেন? হীরা এবার হাউ হাউ করে কেঁদে ঝাঁপিয়ে পড়ল আমার ওপরে। বলল, অমিতদা, অমিতদা, ওকে বাঁচান। আমার মাথার মধ্যে আগুন জ্বলে গেল। ঘরে নরম আলো, হালকা চ্যানেল মিউজিক আর সামনের ওই বিভৎস ঘোড়া ঘোড়া খেলা আমার বুকের ভেতরে ঝড় তুলেছিল। সেই ঝড়ে যখন বনের গাছপালা উথাল পাথাল কাঁপছে, তখন মেয়েটার ওই দাদা ডাক তাতে দাবানল জেলে দিয়েছে। কে দাদা? কার দাদা? আমার জীবনে কেউ নেই। মা, বাবা, ভাই, বোন কেউ নেই। সব শালা ফটো হয়ে দেওয়ালে ঝুলছে, আর আমি এক জিন্দা লাশ, মরার চেষ্টা করছি। অমিতদা!
শয়তান সর্বনাশী মেয়েটা আবার ডাকছে ওই নামে। অমিতদা! চোখ ঝাপসা হয়ে এলো আমার, কিন্তু ওই অবস্থাতেই স্লো মোশনে শটগানটা বের করে খুদের দিকে তাক করলাম। মাংস চিবিয়ে বলার মতো করে বললাম, ছেড়ে দে। আমার চোখ মুখে খুদে কি দেখলো কে জানে। ছেড়ে দিল চুনিকে। চুনি ধপ করে পড়ে গেল মেঝেতে, আর হীরা ছুটে গিয়ে কেঁদে ঝাঁপিয়ে পড়ল ওর শরীরের ওপর। খুদে অবাক হয়ে আমাকে দেখছিল, তারপর হাসি মুখে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। জিজ্ঞেস করলো, কি হলো বস, খেপে গেলেন কেন? কোনো জবাব না দিয়ে মুহূর্তের মধ্যে শটগানটা ঘুরিয়ে বসিয়ে দিলাম খুদের নাকের ওপরে। শব্দ হলো, ওর ভারী দেহটা যেন পাথরে ধাক্কা খেয়ে থেমে গেল, কিন্তু আমি থামলাম না। কানে বাজছে বহু যুগ ধরে না শোনা অলৌকিক ডাক, অমিতদা। সুতরাং দ্বিতীয় আঘাতটা করলাম ওর মাথায়, কিন্তু খুদে সেটা রুখে দিল। ওর গায়ের জোর আমি টের পেলাম। আমাকে অবাক করে দিয়ে ও আবার হাসল, অথচ ওর নাক ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। বলল, এসব কি উল্টোপাল্টা কাজ করছো বস? মিত্তির সাহেব রাগ করবেন। আমিও হাসলাম। শটগানটা হাত থেকে ফেলে দিলাম মেঝেতে। আমি জানতাম এরপর খুদে কি করবে। ও শটগানটা তুলে নেবে মেঝে থেকে, তারপর দাবার চাল উল্টে দেবে। ওর মোটা বুদ্ধি ওকে অন্তত এই শিক্ষাই দিয়েছে। আর ও ভুলে গেছে রোজ 1 ডজন আর্মস দিয়ে আমি ব্রেকফাস্ট খাই। সুতরাং খুদে যখন শটগানটা কুড়িয়ে নিচ্ছে, তখনই আমি পকেট থেকে স্মিথ অ্যান্ড ওয়েসনটা বের করে ওর কাঁধে এবং কোমরে গুলি করলাম। খুদের বেলা আমি কোনো ঝুঁকি নিতে চাইনি। ওর প্রতিবন্ধী জীবনের জন্যে অমিতাভ শিকদারের সমবেদনা রইল। খুদে যখন টলে পড়ছে, তখনই ওকে পা দিয়ে ঠেলে দিয়েছি আমি, আর তৎপর হাতে শটগানটা তুলে নিয়েছি। আমার 2 হাতের দুটো মেশিন খুদের বাকি সাহস কেড়ে নিল। খুদে চেঁচায়নি, জানে চেঁচালে ওর বিপদ, তাই ও শুধু গোঙাতে লাগলো আর বলতে লাগলো, তুমি বাঁচবে না বস। কোন শালা বাঁচতে চায়? আমি ওর মুখে থুতু ছিটিয়ে দিলাম। ঘড়ি দেখলাম, প্রায় 8:30 বাজে। রিভারভিউ আমাদের কাছ থেকে আর কতক্ষণ নিরাপদ কে জানে। শটগান ও রিভলভার যথাস্থানে রেখে ছুটে গেলাম হীরা আর চুনির কাছে। চুনির চোখ উল্টে গেছে, নাইলন দড়িটা কেটে বসে গেছে গলায়। ওর বিবর্ণ ঠোঁট নড়ছে, কি যেন বলতে চাইছে বিড়বিড় করে। হীরা কাঁদছিল অঝরে, বারবার বলছিল, অমিতদা, ওকে হাসপাতালে নিয়ে চলুন জলদি। আমি স্পষ্ট বুঝতে পারছি হাসপাতাল এখন কিছু করতে পারবে না। চুনিলাল এখন পাতালের পথে। হীরাকে সরিয়ে দিয়ে আমি ঝুঁকে পড়লাম চুনির মুখের কাছে। ও কি বলছে শুনতে চাইলাম। চুনির ফুলে ওঠা ঠোঁট থরথর করে কাঁপছিল। অনেকক্ষণ চেষ্টার পর বুঝতে পারলাম ওর কথাগুলো। শরদিন্দু মিত্র কাউকে ছাড়বে না, আমরা সবাই ওর দাবার ঘুঁটি, সবাই। খুদে এরকমভাবে আমাকে ঠকাবে বুঝতে পারিনি মিস্টার শিকদার। আমি আরও ঝুঁকে পড়লাম চুনির ওপরে। হীরাকে দেখবেন, ওকে যেন কেউ কিছু না করে। হীরা, হীরা। আমি সরে এলাম, হীরাকে ঠেলে দিলাম ওর স্বামীর দিকে। শেষ কথাগুলো অন্তত ও শুনুক। শেষ কথায় ওরই একমাত্র অধিকার। আমি উঠে দাঁড়িয়ে চলে এলাম দরজার কাছে। মন বলে উঠল, সময় নেই, হীরাকে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে আমাকে। খুদের নাড়াচাড়া থেমে গেছে, তবে খেল খতম ভাবার কোনো কারণ নেই। ওর ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে কার্পেটে। হোটেল রিভারভিউর 2টো দামি কার্পেট নষ্ট হলো। সুরিন্দার আর খুদে যদি 203 আর 218 নম্বরে শহীদ হয়, তাহলে এই 2টো ঘর হতো বাতিলের খাতায় জমা পড়বে, আর এই হোটেলের নামটা রিভারভিউ থেকে হয়তো মার্ডার ভিউ হয়ে যাবে। হীরার কান্না থামেনি। হঠাৎই কান্নার রেশ জোরালো হয়ে উঠতেই বুঝলাম সব শেষ। এবার 1 মিনিট নীরবতা পালন করা দরকার। আমি আর চুনিলাল সেটা করলাম বটে, কিন্তু হীরা অবাধ্য হলো। ওকে ডেকে বললাম, হীরা, জলদি, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। ও উঠতে চাইছিল না। আমি এগিয়ে গিয়ে ওকে টেনে তুললাম। তারপর বিছানার তোষক সরিয়ে চ্যানেল মিউজিকের সুইচগুলো খুঁজে পেলাম।
মিউজিকের ভলিউম বাড়িয়ে দিলাম। স্বর্গীয় কিশোর কুমার গাইছিলেন, हमें तुमसे प्यार कितने ये तुम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। বিছানার চাদরটা তুলে নিয়ে চুনিলালের মৃতদেহ ঢেকে দিলাম। ওহ, শান্তি। তারপর হীরাকে ডাকলাম, চলে এসো। এখন সামনে কোন বিপদ অপেক্ষা করছে কে জানে। হোটেলের করিডোরে কোনো ঝামেলা টের পেলাম না। হীরাকে বলেছি মুখে ওড়না জড়িয়ে নিতে, ও একটুও তর্ক না করে সাদা ওড়নাটা জড়িয়ে নিয়েছে মাথায়। বেশ বউ বউ লাগছে। আমার ব্রিফকেস পড়ে আছে বিছানার উপরে। যদি আজকের রাতটা জানে বেঁচে যায় তাহলে কাল ওটা দরকার হবে, আর যদি কপাল খারাপ হয় তাহলে ব্রিফকেস স্মৃতি হয়ে থাকবে। সতর্কভাবে পা ফেলে নিচে নেমে এলাম। ইচ্ছে করে এলিভেটর ব্যবহার করিনি। ওই ছোট্ট জায়গায় আমার কেমন অস্বস্তি হয়। অবশেষে একতলায় হোটেলের লাউঞ্জ। আমি হীরার অনুমতি নিয়ে ওকে সামান্য কাছে টেনে নিয়েছি। লোকে বোধহয় আমাদের নতুন বর্বও ভাবছে। ভাবুক, যতক্ষণ শ্বাস পড়ছে ততক্ষণ এসব সামান্য ব্যাপার নিয়ে ভাবা উচিত নয়। কে জানে জনার্দন সামন্ত কিংবা সুরিন্দারের মতো কেউ কোথাও ওত পেতে আছে কিনা। কার পার্কের কাছে এসে কাউকে দেখতে পেলাম না। ভুল হলো, বরং বলা উচিত সন্দেহজনক কাউকে দেখতে পেলাম না। সারি সারি গাড়ি পার্ক করা রয়েছে। কয়েকটা গাড়িতে ড্রাইভাররা স্টিয়ারিংয়ে মাথা ঝুঁকিয়ে ঝিমোচ্ছে। শিবনাথ অনেকটা দূরে হোটেলের সীমানা প্রাচীরের কাছে দাঁড়িয়ে একটা লোকের সঙ্গে গল্প করছে। আমি হীরাকে নিয়ে উঠে পড়লাম আমার গাড়িতে। শটগান ও স্মিথ অ্যান্ড উইলসন বের করে সিটের ওপর রাখলাম। ইঞ্জিন চালু করে এক ঝটকায় গাড়িটা বের করে নিয়ে ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে দ্রুত বাঁক নিয়েই গতি বাড়িয়ে দিলাম। সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম শিবনাথের সঙ্গে কথায় ব্যস্ত লোকটা দৌড়ে গিয়ে উঠল একটা কালো অ্যাম্বাসেডর। ও, আমার ধারণা তাহলে ভুল হয়নি। আর একজন জনার্দন সামন্ত তৈরিই ছিল। আমি বাঁ হাতের শক্ত মুঠোয় শটগানের বাটটা চেপে ধরলাম। এই বন্দুকটা সকাল থেকে ভুকা দিন কাটাচ্ছে। আর নয়, সময় এসে গেছে। এখন থেকে ভুক হরতাল বন্ধ। গাড়ির হেডলাইট জ্বলছে। সামনের রাস্তা গড়িয়ে ছুটে আসছে চাকার তলায়, আত্মহত্যা করছে। আমি দুরন্ত গতিতে পৌঁছে গেলাম হোটেলের সিং দরজায়। দরজায় দাঁড়িয়ে থাকা প্রহরীরা ভালো মন্দ কিছু বুঝে ওঠার আগেই আমার গাড়ি পিছলে বেরিয়ে পড়েছে বাইরের রাস্তায়। আর তখনই প্রথম গুলির শব্দ শোনা গেল। বোধহয় পিছনের অ্যাম্বাসেডর থেকে কেউ গুলি ছুঁড়েছে। হোটেলের সীমানা প্রাচীর ঘেঁষে কয়েকটা বড় বড় গাছ। হোটেলের লনে লাগানো হ্যালোজেন বাতির আলো সেই গাছের উপরে পড়েছে। গুলির শব্দে পাখিরা চঞ্চল হয়ে গাছের নিরাপদ আশ্রয় ছেড়ে এলোমেলো উড়ে বেড়াতে লাগলো। হীরা ওর হাত রাখলো আমার হাতের উপরে। স্পষ্ট টের পেলাম মেয়েটার কোমল হাত কাঁপছে। এরপর শুরু হলো দুরন্ত ছুট। রাতের হুগলি নদী থেকে ছুটে আসা পাগল বাতাস আমাদের শান্ত করতে চেষ্টা করছিল, কিন্তু হীরার ফোপানো কান্না তাতে থামছিল কই। চোখের সামনে অন্ধকার নির্জন পিচের রাস্তা, কখনো কখনো ছুটে আসা হেডলাইটের আলো। সেই আলোয় হীরার মুখ দেখা যাচ্ছে, কান্নার জলছবি। আর আমার গাড়ির হেডলাইটের আলোয় দুপাশের ঝোপে ঝাড়ে গাছে চকিতের জন্য যেন ঝলসে উঠছে ফ্ল্যাশ বাল্ব। টায়ারের বাঁক নেওয়ার শব্দ, আহত হায়নার কান্না, আর ইঞ্জিনের চিতাবাঘের গর্জন। তারই মধ্যে আবার শব্দ তুলল ফায়ারিংয়ের শব্দ। অ্যাম্বাসেডর গাড়ির অনুসরণকারী অধৈর্য হয়ে উঠেছে। অ্যাক্সিলেটারে আমার পা চেপে বসেছিল, কিন্তু তাতেও আশ মিটছে না, কিছুতেই না। আরও অনেক কিছু আমাকে দোলে পিষে নিকেশ করতে হবে। যুদ্ধের দামামায় আঘাত পড়েছে, কেউ ঘা দিয়েছে প্রাণপণে বুকের ভেতরে। অমিতদা, এক সদ্য বিধবার সিঁথির সিঁদুর কেন মুছে গেল আমাকে জানতে হবে, জানতেই হবে। রিয়ারভিউ মিররে অ্যাম্বাসেডরের এক জোড়া চোখ জ্বলছে। দূরত্ব কমে আসছে ধীরে ধীরে। এখন গুলি চালালে আমাদের গায়ে বিঁধবে কি না জানি না, তবে গাড়ির বডিতে বা কাঁচে লাগতেই পারে। হীরা কান্না ভাঙা গলায় জিজ্ঞেস করলো,
আমরা এখন কোথায় যাচ্ছি অমিতদা? কি জবাব দেব এই নিষ্পাপ মেয়েটাকে? শর্ত অনুযায়ী এখন ওকে নিয়ে যেতে হবে ওর শোকে মুহ্যমান বাবার কাছে, নিতে হবে আমার পারিশ্রমিক, তারপর জানতে হবে জটিল অঙ্কের উত্তর। আবার গুলির শব্দ। গাড়ির পেছন ও সামনের দুটো কাঁচই ফুটো হয়ে গেল। হীরা চিৎকার করে মাথা নিচু করল। আমি দাঁতে দাঁত চেপে স্টিয়ারিং এদিক ওদিক করে সাপের মতো এঁকে বেঁকে পথ চলতে লাগলাম। কিন্তু একটু পরেই সরু পিচের রাস্তায় গাড়িটা পাশাপাশি এসে গেল। দুটো গাড়ি এলোপাতাড়ি চলতে চলতে ধাক্কা খেল গায়ে গায়ে। ধাতুর সঙ্গে ধাতুর সংঘর্ষের শব্দ হলো। হীরা চিৎকার করে উঠল, বসে পড়ল সিটের নিচের অংশে। আর আমি বাঁ হাতে স্টিয়ারিংয়ের শটগানটা ডান হাতে উঁচিয়ে ধরলাম। ওই এলোমেলো চলার মধ্যে দেখতে পেলাম অ্যাম্বাসেডরের স্টিয়ারিংয়ে একটা কালো ছায়া, আর তার পাশেই আরেকজন। তার হাতে লম্বা লাঠির মতো কী যেন একটা রয়েছে। বুঝতে অসুবিধা হলো না ওটা পারতপক্ষে রাইফেলের নল। লোকটা আমাদের গাড়ির দিকেই তাক করার চেষ্টা করছে। ব্যাপারটা আমার অবাক লাগলো। এরা নিশ্চয়ই চুনিলালের দল নয়, শরদিন্দু মিত্রের দল। তাই যদি হয় তাহলে এরা কাকে খতম করতে চাইছে? আমাকে, না হীরাকে, নাকি দুজনকেই? আর কেনই বা খতম করতে চাইছে? কোথাও কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, নাকি চুনিলালের কথাটাই ঠিক? শরদিন্দু মিত্র কাউকে ছাড়বে না। আমরা সবাই দাবার ঘুঁটি, আর মিত্র সাহেব দাবা খেলছেন। কিন্তু মিত্র সাহেব কে জানেন এখন ওর সঙ্গে দাবা খেলছে শয়তানের বাচ্চা অমিতাভ শিকদার? এতগুলো ভাবনা পলকে খেলে গেল মনের মধ্যে। আর সেই পলকের মধ্যে চলন্ত গাড়ির দরজা খুলে শটগান ফায়ার করলাম। নিশানায় কোনো গোলমাল ছিল না, তাই রাইফেলওয়ালা ঠিকঠাক করে নল তাক করার আগেই ওর মাথা, কিংবা বলা যায় মাথার অবশিষ্ট অংশ, ঝুঁকে পড়ল বুকের উপর। অ্যাম্বাসেডর গাড়িটা পিছলে এগিয়ে যেতে চাইল সামনে। আমি দরজা বন্ধ করে অ্যাক্সিলারেটরে চাপ বাড়িয়েছি। দুটো গাড়িতেই ধাক্কা লাগলো আবার। এবারের ধাক্কাটা বেশ জোরেই। চাকার বিপর্যস্ত শব্দ, হীরার চিৎকার, ধাতুর সংঘর্ষের শব্দ, সব মিলিয়ে শব্দের এক ডামাডোল। ঠিক তখনই উল্টো দিক থেকে ছুটে আসা ট্রাকটা আমি দেখতে পেলাম। সরু রাস্তায় বিশেষ জায়গা ছিল না। অতি কষ্টে আমি গাড়িটাকে বাঁ দিকে কাদার উপরে নিয়ে গেলাম। জায়গাটা অন্ধকার ঢালু নালার মতো। রাস্তার কোনো বাতি জ্বলছিল না, হয় খারাপ নয়তো লোডশেডিং। তাই আন্দাজটা জুৎসই না হওয়ায় গাড়িটা টাল খেয়ে গেল। অ্যাম্বাসেডরটা আমার সামনে চলে গিয়েছিল, তাই বাঁ দিকে সরে যাওয়ার চেষ্টার আগেই ট্রাকের সঙ্গে ওটার ধাক্কা খেল। মুখোমুখি ধাক্কা নয়, ধাক্কাটা লেগেছে ডান দিকে হেডলাইটের কাছে। ফলে ছুটন্ত ট্রাকটা নিজেকে সামলে নিয়ে পাশ কাটিয়ে পালিয়ে গেছে। আর অ্যাম্বাসেডর গাড়িটা লাট্টুর মতো ঘুরপাক খেয়ে গেল খানিকটা। তারপর প্রায় উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে পড়েছে। আর দেরি নয়, শটগানের নতুন টোটা ভরে নিয়ে কাত হয়ে থাকা গাড়ি থেকে নেমে পড়লাম আমি। হীরাকে বললাম, জায়গা ছেড়ে একদম নড়বে না। তারপর এক ছুটে কালো অ্যাম্বাসেডরের কাছে। স্টিয়ারিংয়ে বসে থাকা লোকটা বোধহয় মাথায় সামান্য চোট পেয়ে থাকবে, কারণ মাথায় হাত বোলাচ্ছে। আমি দরজা খোলার জন্যে হাতলে টান দিলাম, কিন্তু খুলল না। ট্রাকের ধাক্কায় ডান দিকের ফেন্ডার তুবড়ে গেছে, দরজাও সামান্য আহত, তাই পাল্লাটা এঁটে বসে গেছে। আমার হাতে সময় নেই, ফলে শটগান কোমরে গুজে হেড হোল্ড প্রয়োগ করলাম। ওর চিবুকের তলায় একটা হাত আর মাথার পেছনে অন্য হাত, সামান্য মোচড় দিয়ে টান মারতে শুরু করলাম। লোকটা আমার হাত খামচে ধরল, আঁকড়া আঁকড়ি করতে লাগলো। ওর নখ আমার হাতের নুনছাল তুলে দিচ্ছে। বেচারা জানে না হাতের মোচড় সামান্য বাড়ালেই ও নিচ থেকে সোজা আকাশে চলে যাবে। তাই সেটা একটু জানান দিলাম। ব্যাস, ওর সব লড়াই থেমে গেল।
ও মাখনের মতো বেরিয়ে এলো জানালা দিয়ে। লোকটাকে আমি পেরে ফেললাম রাস্তায়। কোমর থেকে শটগানটা বের করে তার হাতল দিয়ে সারেগামা বাজিয়ে দিলাম ওর মাথায়। তারপর ওকে টেনে হিচড়ে নিয়ে গেলাম আমার গাড়ির কাছে। আতঙ্ক আর উত্তেজনায় হীরা বাইরে বেরিয়ে এসেছিল। ওকে বললাম পেছনের দরজা খুলতে। তারপর দুজনে মিলে লোকটাকে তুলে দিলাম পেছনের সিটে। হীরাকে ওর পাশে বসিয়ে শটগানটা ওকে দিলাম। বললাম, ঘড়ি দেখে 10 মিনিট অন্তর অন্তর লোকটার মাথায় শটগানের হাতল দিয়ে মারতে, তাহলে আমি নিশ্চিন্তে বাকি পথ গাড়ি চালাতে পারবো। হীরা জীবনে কখনো এ কাজ করেনি। সুন্দরীদের এ কাজ মানায় না, কিন্তু উপায় নেই। এখন শটগানের ট্যাবলেট ছাড়া আর কোনো ওষুধ আমাদের হাতে নেই। হীরা ভয়ে ভয়ে বলল, যদি মরে যায়? আমি ওর কথার জবাব না দিয়ে বললাম, 10 মিনিট হতে আর 2 মিনিট বাকি আছে। সামনের সিট থেকে স্মিথ অ্যান্ড ওয়েসনটা তুলে নিলাম। এক ছুটে চলে গেলাম অ্যাম্বাসেডরের কাছে। নিচু হয়ে পেট্রোল ট্যাঙ্ক লক্ষ্য করে ফায়ার করলাম পরপর 2 বার। সঙ্গে সঙ্গে আগুন জ্বলে গেল। গাড়িতে ফিরে এসে তাড়াহুড়ো করে গাড়ি ছুটিয়ে দিলাম। ঘাড় ঘুরিয়ে হীরার দিকে তাকিয়ে দেখি আগুনের আলোয় ওর সুন্দর মুখ এক মায়াময় আভা, কিন্তু চোখে ওর প্রতিজ্ঞা। রাতের বাতাস কেটে হু হু করে ছুটে চলল আমার গাড়ি। আজ রাতে হীরা আর ওই অজ্ঞান বা মৃত লোকটা আমার বাড়িতেই থাকবে। আমি ওদের পাহারা দেব সারা রাত। সারা রাত বাজবে নিচু স্বরের গান। প্রথমত, আমি তোমাকে চাই। দ্বিতীয়ত, আমি তোমাকে চাই। আমি আবার দেখলাম হীরাকে। অমিতদা, শুধু ফটোয় ঘেরা আমার জীবন। হীরা, তুই যেন ফটো হয়ে যাস না। তোকে আমি কিছুতেই ফটো হয়ে যেতে দেব না। ঘরটা মাপে বিশাল। এ প্রান্তে দাঁড়িয়ে ও প্রান্তের মানুষকে বোধহয় ঝাপসা দেখায়, কারণ ঘরের দূরতম কোণে প্রকাণ্ড সেক্রেটারিয়েট টেবিল সামনে রেখে যে মানুষটি বসে আছেন তাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। তবে তাকে চিনে নিতে কোনো অসুবিধা হলো না। শরদিন্দু মিত্র। আমার পাশে দাঁড়িয়েছিল নজর মোহাম্মদ, পরনে সাদা ধবধবে পাজামা পাঞ্জাবি, চুল দাড়ি অভিজাত নবাবের মতো পরিপাটি। শরদিন্দু হাসলেন, সেই সাপের মতো হাসি, ঠান্ডা হাসি। উনি বোধহয় অন্য কোনোভাবে হাসতে পারেন না। ওর প্লাটিনামের দাঁত দেখা গেল। আসুন মিস্টার শিকদার। হীরা কোথায়? আমার হীরা? উতলা সাপ তার বাচ্চার জন্যে আকুলভাবে প্রশ্ন করছে, মুখে কাল্পনিক বেদনার ছাপ। হীরা আছে। একটু থেমে আবার বললাম, আমার কাছে আছে। হীরার কথা মনে পড়ল আমার। গতকাল রাতে আমরা কেউই ঘুমাতে পারিনি। একটা অচেনা অচেতন আহত মানুষকে সামনে রেখে দিশেহারার মতো বসে থেকেছি আমরা। তারপর হীরা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছে। আমি কোনো কথা বলিনি, শুধু উঠে গিয়ে টেপ রেকর্ডারের সুইচ অন করে দিয়েছি। নিভিয়ে দিয়েছি ঘরের আলো, আর জেলে দিয়েছি অল্প পাওয়ারের রাতের বাতি। তারপর ফটোগুলোর নিচে জেলে দিয়েছি সুগন্ধি ধূপ। শুরু হয়েছে রাতের পূজা। আমি জানি আধো আধারেও মা, বাবা, ভাই, বোন আমাকে, হীরাকে স্পষ্ট দেখতে পাচ্ছে, ভালোবাসছে। ওরা জানে কার ভালোবাসা দরকার। টেপ রেকর্ডারে গান শুরু হয়ে গিয়েছিল। একে একে সব তারা যেন নিভে যাবে। একলা আকাশটুকু শুধু পড়ে রবে। তোমার আমার কথা কেউ শুনবে না, আমাদের ফেলে রেখে সব চলে যাবে। এই গানটা আমার মায়ের বড় প্রিয় ছিল। হীরা গান শুনতে শুনতে কান্না থামালো, ডেকে উঠল, অমিতদা। আমি চোখ মুছলাম, বললাম, কি? আমার একটু ভাল লাগছে না। আমারও না, কিন্তু তবুও যে বেঁচে থাকতে হয়। আমি যদি বেঁচে না থাকতাম তাহলে তোমার সঙ্গে দেখা হতো না। তুমি যদি বেঁচে থাকো তাহলে
তেমন কারোর সঙ্গে হয়তো তোমার দেখা হবে, কে বলতে পারে। হীরা কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল, তারপর বলল, আমার স্বামীর শেষ কথাগুলো বড় কষ্টের। আমি সব শুনলাম। সত্যি বড় কষ্টের সেই কথাগুলো, বড় বেদনার। হীরার কথা ভাবতে ভাবতেই আমি মিত্র সাহেবের টেবিলের কাছে এগিয়ে গেলাম। একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লাম অবহেলায়। নজর মোহাম্মদ আমার পিছনে পিছনে এগিয়ে আসছে, এখন দাঁড়িয়ে রয়েছে খুব কাছাকাছি। মিত্র সাহেবের কাছ থেকে মাইনে নিলেও ও যেন এখন আমারই দেহরক্ষী। আমি জিজ্ঞেস করলাম, খুদে কোথায়? শরদিন্দু মিত্র উত্তর দিতে কোনো সময় নিলেন না। বললেন, বোধহয় শরীর খারাপ, তাই আসেনি। আমি হাসলাম, বললাম, আপনি অন্তর্যামী মিস্টার মিত্র। কাঁধে আর কোমরে গুলি খেয়ে খুদে কাল রাত থেকে হোটেল রিভারভিউর 218 নম্বর ঘরে পড়ে আছে। মিত্র সাহেবের মুখে সংশয়ের ছাপ পড়ল। বুঝতে পারছিলেন না আমি সত্যি বলছি না গপ্প বলছি। চোখের কোণ দিয়ে লক্ষ্য করলাম নজর মোহাম্মদের হাত চলে গেছে পাজামার পকেটে, তাই ওর দিকে ফিরে বললাম, নজর সাহেব, আমার ধারণা ছিল খুদের চেয়ে আপনার মাথায় বুদ্ধি বেশি আছে। আপনার ওই পকেট থেকে কি বেরোতে পারে? বড়জোর একটা ছুরি কি পিস্তল? নজর, কি হচ্ছে? ধমক দিলেন শরদিন্দু। আমি মিস্টার শিকদারের সঙ্গে কথা বলছি। নজর মোহাম্মদ হাসল, পকেট থেকে সেন্ট মাখানো রুমালটা বের করলো একটা, বলল, রুমাল সাব, সিরিফ রুমাল। শরদিন্দু আগ্রহের সঙ্গে জানতে চাইলেন, খুদের ব্যাপারটা কি সত্যি? আমি বললাম, গল্পটা গোড়া থেকে আপনাকে বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আপনি হীরাকে ফিরিয়ে আনার জন্যে আমাকে ভাড়া করেছিলেন। আপনি নিশ্চয়ই জানেন অমিতাভ শিকদারকে ভাড়া করা যায়, কিন্তু কেনা যায় না। কাল সকালে আপনার কাছ থেকে বেরোনোর পর একটা সাদা মারুতি আমার পিছু নেয়। এইভাবে প্রায় গোটা গল্পটা শুনিয়ে দিলুম শরদিন্দু মিত্রকে। উনি দু হাতে মাথা ঢেকে যেন ভেঙে পড়লেন। গল্প শেষ করে আমি বললাম, হীরা আমার কাছে আছে। আপনার পাঠানো কালো অ্যাম্বাসেডরের ড্রাইভারকে পাহারা দিচ্ছে। সে বেচারা এখন অজ্ঞান হয়ে আছে, তাই ওর নামটা আপনাকে বলতে পারছি না বলে দুঃখিত। চুনি মারা গেছে, খুদে ওকে খুন করেছে। ভাঙা গলায় আর্তনাদ করলেন শরদিন্দু। কিন্তু কেন ও এ কাজ করলো? আমি আর থাকতে পারলাম না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিলাম কয়েকবার। হেসে বললাম, উত্তম কুমারের ছেড়ে যাওয়া জায়গাটা এখনও খালি আছে মিস্টার মিত্র। আপনাকে পেলে বাংলা ফিল্মের বড় উপকার হতো। শরদিন্দু সোজা হয়ে বসলেন, কালো কপালে চন্দনের টিপ কাঁপছে। মুখের চেহারা এখন একেবারে অন্যরকম। চিবিয়ে চিবিয়ে বললেন, আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। আমি চেয়ার সরিয়ে নজর মোহাম্মদকে পাশ কাটিয়ে খানিকটা দূরে সরে এলাম, কিন্তু চোখের সতর্ক দৃষ্টি সবসময় শরদিন্দু মিত্র এবং নজর মোহাম্মদের দিকে। কিছুটা সময় নিয়ে বললাম, আপনার ছকটা ছিল এই রকম, হীরা ও চুনিকে খতম করা, তারপর সেই খুনের দায়টা আমার উপরে চাপিয়ে দেওয়া। কারণ আমি এককালের পুলিশের লোক হলেও এখন তাদের খুব পছন্দের লোক নই। আসলে আপনি ভাবতেই পারেননি এতগুলো ধাক্কার সামলে আমি হীরাকে সহি সালামতে ফিরিয়ে নিয়ে আসব। আপনি জনার্দন সামন্তকে লাগিয়েছিলেন, সাদা মারুতি লাগিয়েছেন, কালো অ্যাম্বাসেডরে দুজনকে পাঠিয়েছেন, আর সবার সেরা খুদেকে ডাবল এজেন্ট তৈরি করে পাঠিয়েছেন চুনি ব্যানার্জিকে বোকা বানানোর জন্য। চুনি বেচারা ভেবেছে খুদে ওর হয়ে স্পাইয়ের কাজ করছে। আসলে ব্যাপারটা ছিল ঠিক উল্টো। আমি একটু থেমে কাজ ঝাঁকালাম। আপনার আর দোষ কি? আপনি কি করে জানবেন? অমিতাভ শিকদার সহজে খতম হয় না। এই খতমের খেলায় আমি পুরনো পাপী, তাই আমি বেঁচে ফিরে এসেছি
হীরা বেঁচে ফিরে এসেছে। আপনার পোষা কোনো জনার্দন বা মধুসূদন আমাদের ছুঁতে পারেনি। হীরা আমার মেয়ে। হীরাকে আমি মারতে চাইব এ কথা আপনি বিশ্বাস করেন মিস্টার শিকদার? হ্যাঁ করি, কারণ হীরা যে আপনার মেয়ে নয়। শঙ্খচূড় যেন ছোবল বসালো শরদিন্দুর কপালে। মুখ ফ্যাকাশে রক্তশূন্য হয়ে গেল চোখের পলকে। আর নজর মোহাম্মদের হাত ঝলসে উঠল শূন্যে। নজর মোহাম্মদ আমাকে চেনে না, তাই বোকার মতো এ কাজ করতে গেল। আমি শরীরটাকে আধ পাক ঘুরিয়ে ভয়ঙ্কর এক লাথি কষালাম ওর শূন্যে তোলা হাতের বগলের নিচে। ওর ছিপছিপে দেহটা টাল খেয়ে পড়ল শরদিন্দুর টেবিলে। লিকলিকে ছুরিটা হাত থেকে খসে পড়ে গেল মেঝেতে। আমি ঝটিতি নজরের কাছে চলে এলাম, বা হাতে চেপে ধরলাম ওর চুলের মুঠি, কিন্তু সঙ্গে সঙ্গে ও ডান হাতটা চালিয়ে দিল আমার পাঁজরে। একটা ধাক্কা আর জ্বালা আমাকে শেষ করে দিল যেন। নজর কোথা থেকে একটা দ্বিতীয় ছুরি বের করে বিধিয়ে দিয়েছে আমার পাঁজরে। ক্ষণিকের জন্যে আমার দেহ স্থির হলো, আর তারপরই টেবিল থেকে ইস্পাতের পেপারওয়েট তুলে নিয়ে আমি নৃশংস আক্রোশে বসিয়ে দিয়েছি নজরের রগের উপরে। একবার, দুবার। নজর মোহাম্মদের শরীর অবশ হয়ে গেল। আমি কোনো রকমে ওর চিবুকের নিচে হাত দিয়ে ওর মাথা মুচড়ে দিলাম। একটা শব্দ হলো, কি ভাঙল কে জানে। নজর মোহাম্মদ এবার টেবিল থেকে পড়ে গেল নিচে। বোধহয় আল্লাহর প্রিয় হয়ে গেল। না, শরদিন্দু মিত্র এতক্ষণ চুপচাপ বসে থাকেননি। যখনই দেখেছেন লড়াইয়ে পাল্লা আমার দিকে ঝুঁকে পড়েছে, তখন হয়তো কোনো লুকোনো বিপদ সংকেত বাজিয়ে দিয়েছেন। আর 10 সেকেন্ডের মধ্যেই ঘরে হাজির হয়ে গেছে দুজন সাকরেদ। ওই 10 সেকেন্ড আমিও বসে থাকিনি। কোমর থেকে নলকাটা শটগানটা বের করে আহত শরীরটাকে টেনে নিয়ে গেছি শরদিন্দুর কাছে। ওর চর্বি ঝোলা গলকম্বলে শটগান চেপে ধরে বলেছি পুলিশে টেলিফোন করতে। ডায়াল করুন 100। আমার রক্তে ভেজা শরীর আর যন্ত্রণায় ভাঙাচোরা মুখ দেখে প্রতিবাদের বিশেষ ভরসা পাননি শরদিন্দু। ডায়াল করেছেন, তারপর আমারই কথা মতো নিজের ডেরার ঠিকানা দিয়ে পুলিশকে আসতে বলেছেন। শরদিন্দু ফোন রেখে দেবার পরে খেয়াল করেছি ওর সাকরের দুজন দরজার কাছে ফ্রিজ শট হয়ে আছে। পুলিশ না আসা পর্যন্ত ওদের ফ্রিজ শট হয়েই থাকতে হবে। হীরা আপনার মেয়ে নয়, আমি নিচু গলায় বললাম শরদিন্দুকে। আমার শরীরের বাঁ দিকটা ক্রমেই অসাড় হয়ে আসছে। জানি ছুরিটা টেনে বের করে নিলে যন্ত্রণা কমবে, কিন্তু তারপর যে রক্তস্রোত শুরু হবে তাকে কে রুখবে? আপনি হীরার সম্পর্কের কাকা। ছোটবেলায় হীরা অনাথ হয়, আপনি ওকে মানুষ করেন। আপনাকে ও বাবা বলে জানে। এই ব্যবসা, কারখানা, মিত্রভিলা কোনো সম্পত্তি আপনার নয়, সব ছিল আপনার দাদার। কিন্তু তার উইল ছিল, তাতে বলা ছিল হীরা সাবালিকা হলে বা বিয়ে করলে সব কিছু ওর হয়ে যাবে। তখন আপনার কিছুই থাকবে না। হীরা এসব খবর কিছুই জানতো না। এসব খবর জানতে পেরেছিল চুনি ব্যানার্জি। মারা যাবার আগে ও হীরাকে তার কিছু কিছু বলে গেছে সেই সব কাগজপত্রের হদিস। একটু থেমে দম নিয়ে আমি বললাম, সারা জীবনে আপনি কম খারাপ কাজ করেননি, এমনকি নিজের বউকেও পুড়িয়ে মেরেছেন। আর কাল মারতে চেয়েছেন ফুলের মতো একটা মেয়েকে, যে আপনাকে গত 16-17 বছর ধরে বাপি বলে রেখেছে। আমার বাড়িতে বসে হীরা এখন কাঁদছে। ওর যে আর কেউ নেই, মা, বাবা, ভাই, বোন কেউ নেই। না, আমি আছি। হীরার ডাক মনে পড়ে গেল, অমিতদা। আমার জীবনে সবই ফটো আর ফুলের মালা, কিন্তু হীরা ফটো হয়ে যাক আমি চাই না। ঠিক তখনই গুলির শব্দ পেলাম। চোখ ঝাপসা হয়ে আসছিল, তাই ঠিক মতো ঠাহর করতে পারলাম না কে গুলি করল। তবে কোমরের কাছে একটা ধাক্কা টের পেলাম। দরজার কাছে দাঁড়িয়ে থাকা লোক দুটোর মধ্যে একজনের হাতে কি যেন একটা রয়েছে। আমার ডান হাতের জোর কমে আসছিল,
এরপর আর শটগানের ট্রিগার টিপতে পারবো কি না কে জানে। সুতরাং ট্রিগার টিপে দিলাম। বিশ্রী শব্দ হলো। রক্তে আমার ডান হাতের মুঠো ভিজে গেল। আমার সামনের চেয়ারটায় একটা সাপ বসে আছে, কিন্তু তার ফনা নেই। প্লাটিনামের বিষদাঁতও আর নেই, সব ধ্বংস হয়ে গেছে। হীরার আর কোনো ভয় নেই। সুমনের গান বাজছে কানে। প্রথমত, আমি তোমাকে চাই। দ্বিতীয়ত, আমি তোমাকে চাই, কিন্তু কাকে চাই এখনও জানি না। মৃত্যুর চেয়ে বড় আত্মীয় আর কে আছে? শুধু একটাই তৃপ্তি, আমার মতো অন্ধকার ঘরে বসে চাঁদের আলো কোলে নিয়ে হীরাকে কখনো এ গান শুনতে হবে না। শেষ হলো অনীশ দেবের লেখা গোয়েন্দা গল্প চুনি হীরা, আজ ৪র্থ পর্ব। গল্পধ্বনি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।